হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের পর্ষদ শেষ পেপারে 399 পেজের অঙ্কগুলো। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার 10 বছরে দ্বিগুণ হবে, অর্থাৎ a ইজ ইকুয়াল টু হবে 2p। যখন মূলধন হচ্ছে মূলধন বা আসল সমান হচ্ছে p, সময় t ইজ ইকুয়াল টু 10, সরল সুদের হার আমাদের বের করতে হবে। আমরা জানি সুদ সমান হয়, দেখো এখান থেকে আমরা সুদ প্লাস আসল এ পেয়েছি, তাহলে সুদ পেয়ে যাব। সুদ আর ইজ ইকুয়াল টু হচ্ছে 2p মাইনাস p সমান হচ্ছে p। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি সুদ সমান হয় আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই হচ্ছে 100। এখন আমরা এই মানগুলো বসাচ্ছি। আর এর মান পেয়েছি p, p থাকলো p সমান হচ্ছে 10 ইন্টু আর বাই হচ্ছে 100। 10 10 হচ্ছে 100, p কাটছে বা আর ইজ ইকুয়াল টু হচ্ছে কত 10। আর ধরেছি সুদের হার, সুদের হার হচ্ছে তাহলে 10%। অপশন বি তে দেখো দিয়েছে 10%, অ্যান্সার অপশন বি। পরের কোশ্চেন দেখো, x স্কয়ার মাইনাস 7x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল। a x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণ, এটি হচ্ছে কি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল হয়, গুণফল সমান হচ্ছে c বাই a। c কি ধ্রুবক যে পদটি রয়েছে, বা যদি আমরা সহগ বলি x টু দি 0 সহগ, a হচ্ছে x স্কয়ারের সহগ হয়েছে। আর বীজদ্বয়ের সমষ্টি, সমষ্টি সমান হচ্ছে মাইনাস b বাই a। ঠিক আছে, এখন কি বলেছে দেখো যে বীজদ্বয়ের গুণফল, তাহলে গুণফল c বাই a, c বলতে ধ্রুবক পদ, তাহলে 3 বাই a বলতে কি x স্কয়ারের সহগ, এখানে x স্কয়ারের সহগ কত আছে 1 ইজ ইকুয়াল টু হচ্ছে। অপশন সি তে দেখো দিয়েছে 3, অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা হবে। বৃত্ত দুটি পরস্পরকে বলেছে অন্তঃস্পর্শ, তাহলে সাধারণ স্পর্শকের সংখ্যা হবে কি একটি, অ্যান্সার হচ্ছে অপশন এ একটি। দেখো এই যে সাধারণ স্পর্শকটি পাচ্ছি, এটি হচ্ছে সরল সাধারণ স্পর্শক। স্পর্শক দুই ধরনের হয়, সরল সাধারণ স্পর্শক আর হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক কি, স্পর্শকের একই দিকে যদি বৃত্তগুলো থাকে তখন সেই স্পর্শককে বলা হয় সরল সাধারণ স্পর্শক। তির্যক সাধারণ স্পর্শক কি, স্পর্শকের বিপরীত দিকে যদি বৃত্তগুলো থাকে তখন সেই স্পর্শককে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক। পরের কোশ্চেন দেখো, থিটা এর কোন মানের জন্য, থিটা এর যে কোনো মানের জন্য, কোন মানের নয় যে কোনো মানের জন্য 5 প্লাস 4 সাইন থিটা এর মান বৃহত্তম হবে। দেখো বৃহত্তম হওয়ার জন্য এখানে 5 আর 4 হচ্ছে ধ্রুবক, তাহলে বৃহত্তম হবে সাইন থিটার মানের উপর। সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1। এটা সাইন থিটার সর্বোচ্চ মান কখন, যখন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। থিটার মান যখন 90 ডিগ্রি হবে তখন সাইন থিটার মান হবে সর্বোচ্চ, তাহলে সর্বোচ্চ মান হচ্ছে 1। অতএব আমরা বলতে পারি 5 প্লাস 4 থিটা এর সর্বোচ্চ মান কত, 4 ইন্টু 1 সাইন থিটার সর্বোচ্চ মান বসালাম 1 সমান হচ্ছে 5 প্লাস 4 ইজ ইকুয়াল টু 9। 5 প্লাস 4 সাইন থিটার সর্বোচ্চ মান তাহলে হচ্ছে কত 9। বোঝা গেল আশা করি। দেখো আরেকবার বলছি, অপশন এ হচ্ছে অ্যান্সার। এখানে দেখো 5 আর 4 হচ্ছে ধ্রুবক, এই রাশিটির মান সর্বোচ্চ হবে কার উপর নির্ভর করে, সাইন থিটার উপর নির্ভর করে। সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1, তাহলে সাইন থিটার মান যদি 1 হয় তাহলে প্রদত্ত রাশিটির মান সর্বোচ্চ হবে। তার মান কত, তাহলে সাইন থিটার জায়গায় 1 বসালাম,
সাইন থিটার জায়গায় 1 বসালাম, তাহলে 5 প্লাস 4 ইন্টু 1, 5 প্লাস 4 ইজ ইকুয়াল টু 9 হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? অপশন এতে দেখো দিয়েছে। পরের কোশ্চেন দেখো, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে 27:8, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া। গোলক, দুটি গোলক বলেছে, আমি তাহলে প্রথম আর দ্বিতীয় ধরছি। আয়তন, আয়তনের জন্য আমাদের দরকার কি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ ধরে নিলাম r1 r2। আয়তন v1 সমান হচ্ছে 4/3 পাই r1 কিউব, আর v2 সমান হচ্ছে 4/3 পাই r2 কিউব। ঠিক আছে, প্রশ্নানুসারে কি তাহলে v1 ইজ টু v2 সমান দিয়েছে 27:8। বের করতে হবে বক্রতলের ক্ষেত্রফল। গোলকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল একই। S1 সমান বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল 4 পাই r1 স্কয়ার, আর দ্বিতীয়টির ক্ষেত্রে হচ্ছে S2 সমান হচ্ছে 4 পাই r2 স্কয়ার। বের করতে হবে S1 ইজ টু S2 মান। যদি মান বসাই তাহলে আমরা কি পাচ্ছি 4 পাই r1 স্কয়ার ইজ টু 4 পাই r2 স্কয়ার। এখানে দেখো 4 পাই কাটছে, পড়ে থাকছে কি r1 স্কয়ার ইজ টু r2 স্কয়ার। বোঝা গেল? r1 স্কয়ার ইজ টু r2 স্কয়ার। এখন দেখো এই r1 আর r2 এর মানটা আমরা এখান থেকে পেয়ে যাব কিভাবে। দেখো v1 এর মান বসাচ্ছি 4/3 পাই r1 কিউব ইজ টু 4/3 পাই r2 কিউব সমান হচ্ছে 27:8। এখানে দেখো কেটে যাচ্ছে, বা পড়ে থাকছে কি r1 কিউব বাই আকার একবার লিখে দিলাম r2 কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 27/8, বা এটাকে এইভাবে লিখতে পারি r1 বাই r2 এর হোল কিউব সমান হচ্ছে 27/8। দেখো কিউব আছে, তাহলে কিউব রুট করতে হবে। r1 বাই r2 সমান হচ্ছে 27, 27 যদি আমরা কিউব রুট করি তাহলে হচ্ছে 3, আর 8 এর যদি করি তাহলে হচ্ছে 2। পেয়ে গেলাম r1 বাই r2 সমান, এখানে আমরা এই মান বসাচ্ছি। স্কয়ার আছে তাহলে হোল স্কয়ার লিখলাম, r1 বাই r2 এর হোল স্কয়ার, মান বসাচ্ছি 3/2 এর হোল স্কয়ার সমান হচ্ছে 9/4 সমান 9:4 হচ্ছে आंसर। অপশন দেখে নাও, অপশন বি তে দেখো দিয়েছে, आंसर হচ্ছে তাহলে অপশন বি। এরপর কোশ্চেনে বলেছে একটি চলকের তিনটি মান 4, 5, 7, তাদের পরিসংখ্যা p-2 p+1 আর এটা হচ্ছে p-1, p-2 p+1 আর হচ্ছে p-1। 4 এর পরিসংখ্যা হচ্ছে p-2, 5 এর পরিসংখ্যা হচ্ছে p+1 আর 7 এর পরিসংখ্যা হচ্ছে p-1। এর যৌগিক গড় বলেছে 5.4 হলে p এর মান কত। তাহলে যৌগিক গড় সমান কি হবে 4 ইনটু এর পরিসংখ্যা প্লাস 5 ইনটু p+1 প্লাস 7 ইনটু p-1 বাই মোট পরিসংখ্যা p-2 প্লাস p+1 প্লাস হচ্ছে p-1 ইজ ইকুয়াল টু কি, এটা হচ্ছে কি যৌগিক গড়, যৌগিক গড়ের মান দিয়েছে তাহলে লিখে দিলাম একবারে 5.4। বাহ, এখন আমরা গুণ করছি তাহলে 4p-8 প্লাস 5p প্লাস 5 প্লাস 7p-7 হয়েছে। আর দেখো নিচে কি থাকছে, যদি আমরা যোগ করি একবারে তাহলে p তাহলে 3p। সংখ্যাগুলো দেখো -2 আর -1 তাহলে -3 প্লাস 1 তাহলে হচ্ছে -2। এভাবেও তোমরা বলতে পারো, প্লাস মাইনাস কেটে যাচ্ছে ইজ ইকুয়াল টু হচ্ছে 5.4। বাহ, এখন উপরের গুলো আমরা যোগ করছি তাহলে 4, 5 তাহলে 9 আর 7 16p। সংখ্যাগুলো দেখো এখানে আমরা পাচ্ছি দেখো -7 আর +5 তাহলে -2 আর -8 10। নিচে থাকছে কত 3p-2 ইজ ইকুয়াল টু দশমিকটাকে আমরা ভগ্নাংশে করছি তাহলে 5
4, নিচে থাকছে কত 10। ঠিক আছে, এখন আমরা গুণ করছি। যদি 3 দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি 2, 15 একে 16p মাইনাস 2 এর সাথে গুণ করলে 8, 10 হয়েছে 108 ইজ ইকুয়াল টু 160p মাইনাস 100। ঠিক আছে, এখন দেখো যদি বিয়োগ করি 162p মাইনাস 160p ইজ ইকুয়াল টু মাইনাস 100 প্লাস 108, বা এখান থেকে দেখো কি পাচ্ছি 2p ইজ ইকুয়াল টু, বিয়োগ করলে আমরা কত পাচ্ছি 8, বা p ইজ ইকুয়াল টু হচ্ছে 8/2 ইজ ইকুয়াল টু 4। p এর মান বের করতে বলেছে, তাহলে p সমান পেলাম কত 4। অপশন ডি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেন দেখো, শূন্যস্থান পূরণ। 180 টাকার 1 বছরের সুদ আসল 198 টাকা হলে বার্ষিক সরল সুদের হার। এখানে বলছে সুদ আসল, এ কে আমরা সুদ আসল হিসেবে প্রকাশ করি, এ সমান হচ্ছে সুদ আসল, এর মান বলেছে 198। পি আসল সমান হচ্ছে 180 টাকা, সুদের পরিমাণ আমরা পেয়ে যাব 198 মাইনাস 180, বিয়োগ করলে পাচ্ছি আমরা 18, আর এর মান পেয়ে গেলাম। সময় টি ইজ ইকুয়াল টু 1, বের করতে হবে সুদের হার, আর ইজ ইকুয়াল টু হচ্ছে পি টি আর বাই হচ্ছে 100, আর সমান 18, পি 180, সময় হচ্ছে 1, সুদের হার বের করব, নিচে হচ্ছে 100। এখানে দেখো 0 0 কাটছে, 18 18 কাটলো, বা আর ইজ ইকুয়াল টু হচ্ছে 10। সুদের হার হচ্ছে 10%, অ্যান্সার হচ্ছে 10%। পরের কোশ্চেন দেখো, স্কোয়ার বিসি 4bc এর মধ্য সমানুপাতিক বলেছে x, ফলে x এর মান হতো, যেহেতু x হচ্ছে মধ্য সমানুপাতিক, ধরো যদি 3টে সংখ্যা থাকতো x y z, তাহলে কি হতো x ইজ টু y সমান হচ্ছে y ইজ টু x, y ইজ টু z। একই রকম ভাবে এখান থেকে আমরা কি পাবো, স্কোয়ার বিসি ইজ টু x সমান হচ্ছে x ইজ টু 4bc, বা স্কোয়ার বিসি বাই এক্স ইজ ইকুয়াল টু এক্স বাই 4bc, বা এক্স স্কোয়ার সমান হচ্ছে দেখো 4 স্কোয়ার বি স্কোয়ার অর সি স্কোয়ার, বা এক্স ইজ ইকুয়াল টু, বর্গমূল করছি তাহলে প্লাস মাইনাস 2abc, এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, tan theta cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 3/2 হলে sin থিটা মাইনাস 15 ডিগ্রি এর মান কত। দেখো আমাদের বের করতে হবে থিটার মানটা, কিভাবে বের করব, tan থিটা cos 60 ডিগ্রি আমরা মান জানি, cos 60 ডিগ্রি সমান হচ্ছে 1/2, তাহলে 60 ডিগ্রির জায়গায় বসাচ্ছি 1/2 ইন্টু তাহলে হাফ সমান √3/2, যদি কাটছে থাকছে পড়ে দেখো tan থিটা ইজ ইকুয়াল টু √3, দেখো √3 আমরা জানি tan 60 ডিগ্রির মান হয় √3, √3 জায়গায় বসাচ্ছি tan 60 ডিগ্রি, বা থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি, থিটার মান পেয়ে গেলাম। অতএব sin থিটা মাইনাস 15 ডিগ্রি সমান sin 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, সাইন যদি বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি দেখো 5, আর এটা হচ্ছে 2 4 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান হয় 1/, এটা হচ্ছে কি অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ ড্যাশ, অ্যান্সার হচ্ছে
স্থূলকোণ। স্থূলকোণ। পরের কোশ্চেন দেখো, সংখ্যাগুলির মধ্যমা বের করতে হবে। মধ্যমা বের করার জন্য প্রথমে তোমাদেরকে যে তথ্য দেওয়া থাকবে সেই তথ্যের মানের ঊর্ধ্বক্রমে বসাতে হবে। তাহলে দেখো সব থেকে ছোট এখানে কত রয়েছে 7, তাহলে প্রথমে আমরা 7 লিখলাম। তারপর দেখো রয়েছে 8, তারপর হচ্ছে 9, 9 এর পর হচ্ছে 10, 10 এর পর হচ্ছে 11, 11 এর পর হচ্ছে 11 দেখো দুবার রয়েছে, তাহলে দুবার 11 লিখতে হবে। তারপর হচ্ছে 11 এর পর হচ্ছে 13, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 16। যে সংখ্যা তত্ত্ব দেওয়া রয়েছে সেই সংখ্যা তত্ত্বকে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজালাম। এরপর আমাদের দেখতে হবে এর মধ্যে মোট কতগুলো পদ রয়েছে। পদ বলতে মোট কতগুলো সংখ্যা রয়েছে। এখানে দেখো মোট সংখ্যা n ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8 9, n ইকুয়াল টু হচ্ছে কি 9। তারপর দেখতে হবে এই 9 যে বা n যুগ্ম না অযুগ্ম সংখ্যা। এখানে দেখো 9 হচ্ছে কি অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান n প্লাস 1/2 তম পদ। n এর মান হচ্ছে 9, তাহলে 9 প্লাস 1 10/2, সে 10/2 তম পদ সমান হচ্ছে 5 তম পদ। 5 তম পদ এখান থেকে নাও 1 2 3 4 5, 11 হচ্ছে তাহলে অ্যান্সার। ঠিক আছে, এখন যদি যুগ্ম সংখ্যা থাকতো তাহলে কি হতো মধ্যমা? মধ্যমা n ইকুয়াল টু হচ্ছে যুগ্ম। মধ্যমা সমান হতো কি n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2। এটা হচ্ছে যুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা। পরের কোশ্চেন দেখো, একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের ড্যাশ সমান, দুটোর আয়তন সমান। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, সত্য মিথ্যা 3 দাগের কোশ্চেন। বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে 1। দেখো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ চক্রবৃদ্ধি সুদ। t ইজ ইকুয়াল টু 1, সময় যখন 1 বছর হবে তখন সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হবে। কি বললাম? শুধুমাত্র 1 বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান। t গ্রেটার দেন 1, সময় 1 থেকে যদি বেশি বছর হয় তখন সরল সুদ লেস দেন চক্রবৃদ্ধি সুদ। এটা তোমরা ভালো করে মনে রাখো। সব সময় চক্রবৃদ্ধি সুদ বেশি হবে সরল সুদের থেকে। শুধুমাত্র 1 বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হয়। বোঝা গেল? এখানে বলেছে 1 বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা। এটা তাহলে কি মিথ্যা। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, এর যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত কি? প্রথম পদের সঙ্গে প্রথম পদের গুণফল অনুপাত দ্বিতীয় পদের সঙ্গে দ্বিতীয় পদের গুণফল। এখানে ab প্রথম পদ, এটাই হচ্ছে প্রথম পদ হচ্ছে bc, এটার প্রথম পদ ac is to c square a square is to b square সমান a square b square c square is to a square b square c square কেটে যাচ্ছে, সমান হচ্ছে 1:1। ঠিক আছে, এখানেও দেখো দিয়েছে যৌগিক অনুপাত হচ্ছে 1:1, তাহলে এটার অ্যান্সার হচ্ছে সত্য। পরের কোশ্চেন দেখো, বলেছে এখানে যে cos 36 ডিগ্রি আর sin
54 ডিগ্রি সমান। এটা হবে কি সত্য? কিভাবে? তোমরা cos sin যে কোনো একটিকে করতে পারো, কোনো সমস্যা নাই। আমি কোসের ক্ষেত্রে করছি। cos এই 36 ডিগ্রিকে আমরা এভাবে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 54 ডিগ্রি। 90 থেকে যদি আমরা 54 বাদ দিই তাহলে আমরা পাচ্ছি 36। আর cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে sin থিটা, সমান হচ্ছে sin 54 ডিগ্রি। ঠিক আছে, আমরা পেলাম কি তাহলে? cos 36 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে sin 54 ডিগ্রি। তাহলে হচ্ছে সত্য। একই রকম ভাবে এখান থেকে আমরা লিখতে পারি যে sin 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি। 90 থেকে যদি আমরা 36 বাদ দিই তাহলে পাচ্ছি 54। আর sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কি cos থিটা। থিটার মানে এখানে 36। এখান থেকেও আমরা বলতে পারি sin 54 ডিগ্রি সমান হচ্ছে cos 36 ডিগ্রি। বোঝা গেছে আশা করি। পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেনে বলেছে দুটি সদৃশ্য ত্রিভুজ সর্বদা সর্বসম। এটা হবে মিথ্যা, উল্টোটা হচ্ছে সঠিক হয়। দুটি সর্বসম ত্রিভুজ সর্বদা হচ্ছে সদৃশ্য হয়। পরের কোশ্চেন, কোন গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান হলে ব্যাসার্ধ 3 একক হবে। কি বলেছে? বক্রতলের ক্ষেত্রফল আর আয়তন এই দুটোর সাংখ্যমান সমান। গোলকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল হয় 4 পাই আর স্কয়ার, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, আয়তন 4/3 পাই। বলেছে কি বক্রতলের ক্ষেত্রফল আর আয়তনের সাংখ্যমান সমান, অর্থাৎ s ইকুয়াল টু v এখানে দিয়ে দিয়েছে। বা s এর জায়গায় আমরা বসাচ্ছি 4 পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু 4/3, v এর জায়গায় v এর মান বসাচ্ছি 4/3 পাই আর কিউ। এখানে পাই পাই কাটছে, 4 4 কাটছে, এখানে আর স্কয়ার আছে আর কিউ আছে, তাহলে পড়ে থাকছে আর কাটাকাটি করার পর আর ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 3। আর কি ধরেছি? ব্যাসার্ধ। এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 3 একক হবে, আমাদের ব্যাসার্ধ বের হলো 3 একক, তাহলে হচ্ছে কি সত্য। পরের কোশ্চেন দেখো, এই তথ্যের সংখ্যাগুরু মান হবে 2। দেখো সংখ্যাগুরু মান কি? যে তথ্য দেওয়া থাকবে সেই তথ্যে যে সংখ্যাটি বেশিবার থাকবে বা যার পরিসংখ্যা সব থেকে বেশি, সেটি হচ্ছে সংখ্যাগুরু। বোঝা গেল? এখানে দেখো কি কি দিয়েছে, 5, 3 আর 2, 4 এই সংখ্যাগুলো রয়েছে। 5 এর ক্ষেত্রে দেখো 5 রয়েছে 1 2 3 4, 5 রয়েছে 4 বার, অর্থাৎ 5 এর পরিসংখ্যা হচ্ছে 4। এরপর দেখো 3 রয়েছে 1 বার, তাহলে 3 এর পরিসংখ্যা হচ্ছে 1। এরপর হচ্ছে 4 রয়েছে কত? 4 রয়েছে 1 বার, তাহলে 4 এর পরিসংখ্যা 1। এরপর দেখো 2 1 2 3 4। প্রদত্ত তথ্যে 5 আর 2 এর পরিসংখ্যা আছে সমান সমান 4 4 করে, কিন্তু বললাম যে সংখ্যাগুরু মান হচ্ছে সেটি যার পরিসংখ্যা বেশি বার। এক্ষেত্রে তাহলে নির্দিষ্ট কোনো পরিসংখ্যা সংখ্যাগুরু মান নেই, এখানে সংখ্যাগুরু মান হবে 5 আর 2, কিন্তু এখানে বলেছে সংখ্যাগুরু মান 2, তাহলে এটা হবে কি? মিথ্যা। ঠিক আছে, তাহলে আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।